হঠাৎ কচকচ চকচক শব্দ শুনে পেছন ফিরে দেখি যুধিষ্ঠিরের কালো কুকুরটা কম্ফুর ঝুপড়ির সামনে খুব মনোযোগ দিয়ে মুখ নিচু করে কি যেন খাচ্ছে। উঠে গিয়ে দেখি গুলগুলা আর বিড়ি বড়া। কম্ফু তার কোঁচড় শূন্য করে সব ঢেলে দিয়েছে ধুলোর মধ্যে কুকুরের সামনে। কিন্তু কম্ফু কি কোঁচড়ে করে শুধু গুলগুলা আর বিড়ি বড়াই এনেছিল তার ভালোবাসার স্ত্রী আর সন্তানের জন্যে? ওর কোঁচড়ে ওর বুকের পাঁজরের মধ্যে তাদের জন্যে আরও যা ছিল, যা দেখা যায় না, হাত দিয়ে ছোঁয়া যায় না, সেই বোধগুলিকেও কি ধুলোয় ফেলে কুকুর দিয়ে খাওয়ানো যায়? বেচারি কম্ফু। আমি ডাকলাম, কম্ফু। কোনো সাড়া পেলাম না। আমি আবারও ডাকলাম, কম্ফু। তবুও সাড়া দিল না কেউ। তখন আমি ঝুপড়ির কাছে গিয়ে ভেতরে উঁকি মারলাম। উঁকি মেরে দেখি ঝুপড়ি ফাঁকা, কেউ নেই সেখানে। ফিরে এসে নারায়ণকে শুধলাম, কম্ফু কোথায় গেছে জানে কিনা। নারায়ণ গান থামিয়ে বলল, জানে না, অন্য কেউও জানে না। এত রাতে কোথায় গেল লোকটা একা একা জঙ্গলে? কাকজ্যোৎস্নায় ভরে গেছে বন পাহাড়। একটা কোকিল কু কু করে পুলক ভরে ডেকে চলেছে। এতদিন কোকিলের ডাক শুনিনি একেবারে। বসন্ত এসে গেছে সমারোহে, তাকে স্বাগত জানাচ্ছে কোকিল। বনে পাহাড়ে বসন্ত একটু দেরিতে আসে, শীতও যায় দেরিতে। একটা কোকিল বাড়ির দিক থেকে ডাকছে, আর একটা সাড়া দিচ্ছে আরও নিচ থেকে। আরও কত পাখি ডেকে ফিরছে। দোল পূর্ণিমার আগের রাতে সমস্ত প্রকৃতি বুঝি হরি খেলার জন্যে প্রস্তুত হচ্ছে। কাল কিন্তু এখানে কারো ছুটি নেই। জঙ্গলের মধ্যের এই ছায়ানিবিড় খোলে ক্যালেন্ডারের দাম নেই কোনো, সময়েরও নেই। আইন কানুন ইউনিয়ন কিছুরই নেই। এখানে একদল কাজ করে, একদল কাজ করায়, আর একদল এই সমস্ত ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে নেপথ্যে থেকে। যাদের টাকা আছে এবং আরও টাকা রোজগারের উৎসাহ আছে। কিন্তু এই লোকগুলোর কোনো বিকার নেই। এই নারায়ণ, কালিন্দী, যুধিষ্ঠিররা এরা অদ্ভুত মানুষ। এই কূপমণ্ডুক শান্ত অথচ বড় দুঃখের জীবন নিয়ে এদের কোনো অভিযোগও নেই। যেসব সুখের পিছনে আমরা শহুরে শিক্ষিত লোকেরা ঘুরে বেড়াই, সেই সব সুখের প্রয়োজন বোধ হয় আমাদের নিজেদেরই তৈরি করা। তার অনেক কিছুই না থাকলেও অনায়াসে হয়তো দিন চলে যেত আমাদের। অথচ অন্য 10 জন যা করে, যা চায়, আমাদের তাই করতে হয়। যা চাই তাই চাইতে হয়। অথচ অনেক কিছু ব্যতি রেখেই দিব্যি চলে যেত দিন। অনেক অবকাশ থাকত, যে যা করতে চেয়েছিলাম তা করতে পারতাম। আমাদের প্রত্যেকের ব্যক্তিত্ব অনুসারে এক একজন সম্পূর্ণ নিটল স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি হয়ে উঠতেও বা পারতাম। ওরা একসঙ্গে বসে গল্প করছিল। নারায়ণটা ফ্যাঁস ফ্যাঁস করে পাতি হাঁসের মতো হাসছিল। হাসতেও পারে ওরা। একটা বড় গামছা দুভাগ করে পরে ও গায়ে দিয়ে খালি গায়ে খালি পায়ে আয়ের ঘরে
সামান্য কিছু মুদ্রা ও সম্পত্তির ঘরে একটি নিখুঁত গোলাকার শূন্য ভরে দিব্যি হেসে খেলে গান গেয়ে দীনবন্ধুর ভরসায় কেমন চালিয়ে যাচ্ছে এরা। কালের যাত্রা হবে সর্পগন্ধা গাঁয়ের কাছের মাঠে। নীলমণি চম্পতি রায়ের যাত্রার দল সেখানে রাজনন্দিনীর যাত্রা করবে। কাল সকালেই তাড়াতাড়ি কাজকর্ম সেরে বন জ্যোৎস্নায় ভেসে ভেসে দল বেঁধে গান গাইতে গাইতে ওরা যাত্রা দেখতে যাবে। সারা রাত যাত্রা দেখে আবার ভোরে ভোরে ফিরে এসেই কাজে লাগবে। এই বাসন্তী পূর্ণিমার নেশাটা বড় আচ্ছন্ন করে ফেলেছে আমায়। এই জন্যেই জঙ্গলে আসি না, আসতে চাই না আমি। এলেই কেমন নেশা লাগে। একা বসে ভাবছিলাম যে চন্দ্রকান্তর কারণেই চন্দনীর বোঝা চাপল আমার ঘাড়ে। বোঝাই বলি, যা সত্যি তাকে সত্যি করে বলাই ভালো। যার স্ত্রী সে তাকে বেমালুম অস্বীকার করে দিব্যি টঙে চড়ে দিন কাটাচ্ছেন, আর আমি কেন মরতে এ ঝামেলা কাঁধে নিই। আমি না হয়ে অন্য কেউ হলে চন্দনীর শরীরটাকে এক পাথর বাটি ক্ষীরের পায়েসের মতো চেটে পুটে খেয়ে বাটিটি ছুঁড়ে ফেলে বনে ফিরে যেত মুখ মুছে হয়তো। কিন্তু আমি কি তা চন্দনী যেমন জানে তেমন জানেন চন্দ্রকান্তও। আমি একটা অকাট ইডিয়ট। হামাগুড়ি দেওয়ার পরবর্তী সময় থেকেই পায়ে আঠা নিয়ে ঘুরছি আমি। যেখানেই যাই সেখানেই ফেঁসে যাই, সেঁটে যাই, পালিয়ে আসতে পারি না। ঠিক করলাম কাল পূর্ণিমার রাতে আরেকবার চন্দ্রকান্তর কাছে যাব। গিয়ে শেষবারের মতো চন্দনী সম্বন্ধে একটা বোঝাপড়া করে চন্দনীকে নিয়ে গিয়ে বিড়িগড়েই ছেড়ে দিয়ে আসব। আসলে আমি শহরের কীট, পিচ রাস্তার হাইড্রেন্টের তেলাপোকার মতো। ময়লা ধুলো বীজাণু ও ডিজেলের ধোঁয়ার মধ্যে আমার প্রোটিন ভিটামিন সব। আমি কেন বনের নির্মল সুদৃশ্য প্রজাপতি হতে পারবো? সবাই কি সব হতে পারে? হঠাৎ চন্দনী বলল, কি করছো একা বসে বসে? আমি চমকে উঠলাম। বললাম, ভাবছি। কি ভাবছো? চন্দনী বলল, এই কমফুর কথা, তোমার কথা, চন্দ্রকান্তর কথা। ও ও বলল, তারপর বলল, এত মুখ গোমড়া করে ভাবাভাবির কি আছে? আমি তো আমার কথা বলেইছি তোমাকে। আমি একটু বিরক্ত হয়ে বললাম, তা তো বলেইছ। ভাবলাম চন্দনী একটু বেশি আত্মবিশ্বাসী। অনেকক্ষণ চুপ করে থাকলাম। আমার এই বিরক্তি আমাকে বুঝিয়ে দিল যে কোনো কোনো মুহূর্তে আমি এদের সকলকে পরমাত্মীয় বলে মনে করলেও এই জঙ্গলের ওরা আর আমরা যে আলাদা, এই কথাটা প্রায়ই সোচ্চার হয়ে ওঠে। মনে মনে ঠিক করে ফেললাম, কালকের দিনটা থেকে তার পরদিনই চন্দনীকে নিয়ে বিড়িগড়ে ছেড়ে দিয়ে আসব। আমার বিরক্তি চন্দনী বুঝেছিল। একটু চুপ করে থেকে বলল, চলে যাব আমি? তোমাকে বিরক্ত করলাম? মনে মনে বললাম, বিরক্ত তো বিলক্ষণই করলে। কিন্তু ভদ্রলোকের মতো মুখে বললাম, না, যাবে কেন, থাকো। চন্দনী চুপ করে রইল। আমি বললাম,
তুমি নিজে যাও না একবার চন্দ্রকান্তর কাছে। এত কাছে রয়েছ, দেখাও হলো একবার। মিটমাট করে নাও না তোমরা, আমাকে ছুটি করে দাও। চন্দনী চকিতে মুখ তুলে চাইল। বুঝলাম ও আমার কথায় মর্মাহত হলো। ওর দু চোখ ভরে জল এলো। বড় বড় আইল্যাশ ভিজে ভারী হয়ে গেল। অনেকক্ষণ পর ও আস্তে আস্তে বলল, তোমাকে তো সব বলেইছিলাম, তবুও টিকোড়পাড়া থেকে আনলে কেন আমাকে? কি দরকার ছিল তোমার? আমি বললাম, তুমি চিঠি লিখলে তোমার বড় বিপদ, তাই তো দৌড়ে এলাম। এসে কি অন্যায় করেছি? চন্দনী বলল, না, ন্যায় করতেই এসেছিলে হয়তো, কিন্তু যেটা করলে সেটা অন্যায়। তুমি এসে আমাকে অনেক বেশি অপমান করলে। এর চেয়ে যেখানে ছিলাম সেখানে কম অপমানে ছিলাম। আমি অবাক হয়ে বললাম, তাহলে যা করছিলে তা বেশ খুশি মনেই করছিলে বলো? তাহলে আর স্বামীর উপরে রাগ করা কেন? চন্দনী জল ভেজা চোখের চাবুক মেরে আমাকে ধমকে বলল, চুপ করো তুমি। যা বোঝো না, যা জানো না, তা নিয়ে কথা বলো না। তুমি আমাকে বোঝনি একটুও। আমি বললাম, না বোঝার কি আছে? এই তো সীতা কেমন চলে গেল। তোমরা মেয়েরা তো ওই রকমই, নিমক হারাম তোমরা, তোমরা বিশ্বাসঘাতক। চন্দনী কাঁদতে কাঁদতে হেসে উঠল, বলল, তুমি যে কিছুই বোঝনি, সীতাকে অথবা আমাকে, এসব কথা তারই প্রমাণ। আমি শুধলাম, সীতা তাহলে গেল কেন? শক্ত শরীরের লোভে যায়নি কি? চন্দনী দৃঢ়তার সঙ্গে বলল, না। তবে গেল কেন? অন্য কারণে। তা তো বুঝলাম, কিন্তু কারণটা কি? চন্দনী ঝাঁঝালো গলায় বলল, কারণটা, কম্ফু ভাই সীতাকে কোনোদিনও একটি মেয়ে বলেই মনে করেনি। তার কাছে তার জড়িবুটি, তার যশ, তার জগৎ অনেক বড় ছিল। সীতাকে কম্ফু ভাই রান্না করবার, কাঠ কুড়োবার, ছেলে বিয়োনো ও ছেলে পালার একটি যন্ত্র হিসেবেই দেখেছিল। ও বেচারিও যে একটা মানুষ, ও যে একটু আদর চায়, সঙ্গ চায়, সহানুভূতি চায়। ওদের ওই ঝুপড়ির মধ্যে সীতারও যে একটা বড় ভূমিকা ছিল, সেটা তার স্বামী কখনো স্বীকার করেনি। এই অপমানেই সীতা চলে গেল। আমিও ঠিক সে কারণেই ফিরে যাব না চন্দ্রকান্তর কাছে। এত কথা এই ভাষায় বলেনি চন্দনী, বলেছিল ওর স্বভাব সিদ্ধ, নরম, সংক্ষিপ্ত কাটা কাটা কথায়। কিন্তু মূল কথাটা এই। আমি অবাক হয়ে বললাম, তুমি বলছো তাহলে ওই জোয়ান ছেলেটার সঙ্গে ওর শক্ত শরীরের জন্যে যায়নি সীতা? চন্দনী আমার দিকে চেয়ে বলল, শোনো, তুমি যে শক্ত শরীরের কথা বারবার বলছো, তার চেয়ে ভুল আর কিছুই নেই। তোমরা এই বিশ্ব সংসারের পুরুষরা শুধু একটা জিনিসই বোঝো, ওই গাল পোড়া বেঁটে বাঁটকুল বেনেটার মতো। তোমরা ভাবো যে আমরা শুয়োরই, আমরা ওই একটি জিনিস পেলেই বুঝি সুখী থাকি, খুশি হই। তোমরা পুরুষরাই এসব গল্প বানিয়েছ, প্রচার করেছ যে ওই একটি জিনিসের জন্যে আমরা তোমাদের খোঁটায় বাঁধা, অথবা তোমরা আমাদের
এর চেয়ে বড় ভুল আর নেই। চন্দনীর কাছ থেকে আমি এসব কথা এমনভাবে শুনব বলে ভাবিনি। ওর কথা শুনে ওকে উত্তেজিত দেখে আমার বিরক্তি উধাও হয়ে গিয়ে বড় কৌতূহল হলো। উত্তেজিত অবস্থায় বোধহয় সবচেয়ে সুন্দর দেখালো ওকে। আমি বললাম, বেশ, মানছি যে আমি ভুল বুঝেছি এবং আমরা পুরুষরা পাজি বোকা সব, কিন্তু তুমি এও তো বলবে যে কি তাহলে চাও তোমরা পুরুষদের কাছ থেকে, ঠিক কোন জিনিসটা চাও? চন্দনী বলল, বলবো না বলবো না বলবো না। তারপর একটু থেমে বলল, আস্তে আস্তে স্বগতোক্তির মতো অনেক কথা যা বলল ওর ভাষায়, তার সারার্থ হলো, আমরা তোমাদের মতো স্থূল নই। কোনোদিনও আমরা মুখ ফুটে বলবো না কি চাই আমরা তোমাদের কাছ থেকে। যদি বুঝতে পারো তো পারলে, না পারো তো আমরা একদিন তোমাদের আত্মমগ্নতায়, উচ্চমন্যতায়, তোমাদের স্বার্থপরতায় থুথু ফেলে, তোমাদের আশ্চর্য করে দিয়ে সীতার মতো হঠাৎ হঠাৎ চলে যাই। তোমরা ভেবে কুল পাও না কেন গেলাম। তোমাদের অজ্ঞাতে আমরা অন্যের দেওয়া ছেলেকে বুকে করে মানুষ করি। কম্ফু ভাই যখন কুশকে আদর করত, তখন সীতার মুখে একটা প্রচ্ছন্ন কৌতুক দেখতাম, একটা চাপা ঘৃণা। আজকে বুঝলাম কেন। একটু থেমে দম নিয়ে বলল, শুনে রাখো, আমরা এও পারি, আমরা সব পারি, ভালোবাসতে পারি, ঘেন্না করতে পারি, প্রতিহিংসা পরায়ণ হতে পারি। আমাদের অবলা বলে কখনো ভেবো না। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। চন্দনীর এই বক্তৃতায় রীতিমতো অভিভূত হয়ে পড়েছিলাম। আবহাওয়ার মোড় ঘুরোবার জন্যে বললাম, এমন সুন্দর চাঁদনি রাতে এমন সব ঝগড়াঝগড়ি কি ভালো? তার চেয়ে বরং কি করে তোমাদের আদর করতে হয়, কেমন করে আদর করলে তোমরা সবচেয়ে সুখী হও, তাই একটু বলো। আমার অবস্থাও যেন কখনো চন্দ্রকান্ত বা কম্ফুর মতো না হয়, তার জন্যে একটু সাবধান হয়ে থাকা তো দরকার। চন্দনী হেসে ফেলল, তারপর বলল, বলবো না, আমি কেন? কোনো মেয়েই তোমাকে বলবে না কখনো। তার চোখ চেয়ে তার মন বুঝে নিতে হবে তোমায়। দু একজনই তা পারে, সবাই পারে না। আমি বললাম, তাই যদি হয় তাহলে লক্ষ লক্ষ স্বামী স্ত্রী সুখে ঘর করছে কি করে? চন্দনী হাসল, বলল, সুখে ঘর করছে তা তোমাকে কে বলল? ঘর করাটা একটা অভ্যাস, সময়ে চান করার মতো, নিমের ডাল ভেঙে দাঁতন করার মতো। অভ্যাসের মধ্যে সুখটা কখন মরে যায় তা কেউ জানতেও পারে না, হয়তো জানতে চায়ও না ভয়ে। তাছাড়া সীতার উপায় ছিল না, আমাদের অনেকেরই উপায় থাকে না। অনেকখানি হাঁটাহাঁটি করায় সেদিন বেশ ক্লান্ত লাগছিল, কিন্তু কিছু খাইনি বলে শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম আসেনি। ঘুম যখন এলো তার সঙ্গে সঙ্গে স্বপ্নও এলো। স্বপ্নই আগে এলো না ঘুম বলতে পারি না। অবচেতন থেকে চেতনাহীনতায় গড়িয়েই তারা আসে, তাই দুজনে একসঙ্গেও এসে থাকতে পারে। আমি দেখলাম
সেই বধ্যভূমি বাড়ির মালভূমিতে আমি আর চন্দ্রকান্ত বসে আছি। চন্দ্রকান্তর পরনে একটা মোটা ধুতি, গায়ে একটা নীলরঙা কাঁচ ছেঁড়া শার্ট। চন্দ্রকান্ত একটা পাথরের উপরে বসে সামনের উন্মুক্ত বনজ্যোৎস্নায় ভিজে শুপশুপ করা প্রান্তরে চেয়ে আছেন। চতুর্দিকের সেগুন বনে চাঁদ পড়ে পিছলে যাচ্ছে। সেগুনের পাতার ভিতর দিকটা সাদাটে সাদাটে। ভিতরের দিকে যেখানে যেখানে আলো পড়ছে সেখানে কেউ যেন রূপো গলিয়ে ঢেলে দিয়েছে মনে হচ্ছে। চন্দ্রকান্ত বললেন, আমার জীবনে আছেটা কি? আমি ফাঁসিতে ঝুলে কি জেলে গিয়েও যদি ওদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে পারি, যদি নারায়ণ, কম্ফু, কালিন্দী, যুধিষ্ঠির, রত্নাকর, চন্দনী, এমনকি আপনাকেও এই দাসত্ব থেকে মুক্তি দিতে পারি, যদি ওদের সামনের দিকে কিছুটাও এগিয়ে দিতে পারি, তাহলেও তো জানবো জীবনে কিছু একটা করে গেলাম। শুধুই টাই পরে অফিসে গেলাম না আপনাদের মতো, শুধুই নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের চাকরির উন্নতি, নিজের আরাম নিয়ে নরকের কীটের মতো সব মান সম্মান স্বাধীনতার বোধ বিসর্জন দিয়ে তবুও শুধুমাত্র বেঁচে থাকার জন্যেই বেঁচে থাকলাম না। আপনারা যে বাঁচা বাঁচছেন তাকে কি বেঁচে থাকা বলে? এই আপনারা চাকরি বা ব্যবসা করছেন, টাকা কামাচ্ছেন, বিয়ে করছেন, ছেলে মেয়ের বাবা হচ্ছেন, বুড়ো হচ্ছেন, বাতে কোঁকাচ্ছেন, তারপর একদিন পৃথিবী থেকে নিশ্চুপে মাথা নিচু করে চলে যাচ্ছেন। স্বপ্ন অথবা ভাবনা ভেঙে গেল শেষ রাতে অনেকগুলো কুকুরের চিৎকারে। কুকুরগুলো ক্যাম্পের চারপাশে ঘেউ ঘেউ করে ডাকছিল। কয়েকজন লোক কথাবার্তা বলছিল। বিছানা ছেড়ে উঠে বাইরে এলাম। ক্যাম্পের সামনের বড় আগুনটা নিভু নিভু হয়ে এসেছে। চাঁদনি রাতেও একটা আগুন থাকেই জঙ্গলে, পাছে জন্তু জানোয়ারেরা চলে আসে ভুল করে। দেখি ক্যাম্পের সকলেই প্রায় উঠে পড়েছে। উঠে বাড়ির দিকে যে পাকদণ্ডী পথটা চলে গেছে সেদিকে আঙুল দেখিয়ে কি যেন বলছে। বুনো কুকুরের দল ক্যাম্পের চারিদিকে নেমে আসছে বাড়ি বেয়ে। ভয় পাওয়ানো গলায় অদ্ভুত কুঁই কুঁই আওয়াজ করছে। এমন সময় একটা একটা মাদি চিতল হরিণ ওর গুঞ্ঝোপের আড়াল থেকে সোজা নেমে এলো হড়বড় খড়খড় আওয়াজ করে পাথরে পাথরে একেবারে ক্যাম্পের সামনে। কূপকাটা কুলিরা হৈ হৈ করে ওঠায় হরিণীটা একবার থমকে দাঁড়িয়ে পড়ল। কি যেন ভাবলো হরিণীটা। কুকুরগুলোর চেয়ে মানুষগুলো কম বেপরোয়া ভেবে মানুষগুলোর দিকেই এগিয়ে এলো। বুনো কুকুরগুলো চতুর্দিকে লাফালাফি করতে লাগলো। মুখের খাবার পালিয়ে যাওয়ায় ক্ষুধার্ত হিংস্র স্বরে তারও স্বরে চেঁচাতে লাগলো। তাদের সম্মিলিত ডাক পাহাড়ে পাহাড়ে ধাক্কা খেয়ে সারা বনে ছড়িয়ে যেতে লাগলো প্রতিধ্বনি তুলে। রত্নাকর হঠাৎ বলল, মার এটাকে, সাধা লক্ষ্মী, পায়ে ঠেলে না, মাংস ভালো, কচি আছে। নারায়ণ হঠাৎ চটে উঠে বলল, রক্ষক হয়ে ভক্ষক হতে নেই, দীনবন্ধু পাপ দেবেন তাহলে। রত্নাকর হাসল। ওর হাসি কুকুরগুলোর চিৎকারের সঙ্গে মিশে গেল। বলল,
ছাড় তোর দীনবন্ধু। মনে হলো দীনবন্ধুর ভরসাতে রত্নাকরের আর দরকার নেই। ওর জমি জমা আছে, টাকা আছে, সাইকেল আছে, পাকা ভবিষ্যৎ আছে। ও কেন এই হতভাগাগুলোর মতো দীনবন্ধুর ভরসায় থাকবে? ও বলল, আন আন, টাঙ্গি আন। কুলিরা সকলেই লোভাতুর মাংসলোলুপ চোখে হরিণীটির দিকে তাকালো। তারপর কি হলো কে জানে। সকলে মিলে রত্নাকরকে বলল, না, এটা অন্যায় কাজ হবে, ওকে মারা ঠিক হবে না। হরিণীটা এতক্ষণ তার বড় বড় ভয়াতুর চোখ মেলে মানুষগুলোর দিকে চেয়ে দাঁড়িয়েছিল। সোজা বাড়িরই বেয়ে পাকদণ্ডিতে নেমে এসেছে বোধহয় ও। তখনও ওর সামনের পা দুটো, বুকের সামনেরটা থরথর করে কাঁপছিল। বুনো কুকুরগুলো বধ্যভূমিতে ধাওয়া করে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চেয়েছিল। হরিণীটা এবারে বসে পড়ল। কুকুরগুলো অনেকক্ষণ চারদিকে বসে ডাকলো, লাফালাফি করল। তারপর হরিণী আমাদের আশ্রয় পেয়েছে দেখে চলে গেল। কুকুর তো কুকুরই, মানুষ না হলেও মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পন্ন জীবকে ওরা মানুষ বলেই মনে করে, ভুল করে ভয়ও পায়। কুকুররা সব সময়ই ভয় পায়। আমি গিয়ে আবার শুয়ে পড়লাম। কাল শেষ রাতে উঠে পড়ায় একটু দেরিতে ঘুম ভেঙেছিল। উঠে শুনলাম দিনের আলো ফোটার অনেকক্ষণ পর অবধি হরিণীটা ছিল ক্যাম্পের মধ্যে। তারপর বুনো কুকুরের দল যেদিকে চলে গেছিল তার বিপরীত দিকে নালা টপকে জঙ্গলের গভীরে পালিয়েছিল। আজ দোল পূর্ণিমা। বসন্তের বাতাস ফিসফিস করছিল প্রথম ভোরে। এখন বন মরমর উঠেছে হাওয়ায়। শুকনো পাতা গড়াচ্ছে পাথরে পাথরে। পাতায় পাতায় ডালে ডালে কানাকানি শুরু হয়েছে। বাঁশের ফিকে হলুদ শুকনো লম্বাটে পাতাগুলো কোন দূর থেকে হাওয়ায় ভাসতে ভাসতে দুলতে দুলতে এসে একটা ধাতব শব্দ করে পাথরের উপর পড়ছে। আজ শরীরটা ভালো নেই। ঋতু বদলে ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর লাগছে। তাই ক্যাম্পের বাইরে একটু দূরে একটা বড় আম গাছতলায় শতরঞ্চি পেতে বসে বহুবার পড়া আমার প্রিয় বই পড়ছিলাম নতুন করে, সরলা দেবীর জলবনের কাব্য। একটি কিশোরী, নববিবাহিতা, ভীতু মেয়ের চোখে সুন্দরবনকে দেখার অভিজ্ঞতা লিপিবদ্ধ করা আছে এতে। শিবশঙ্কর মিত্র মহাশয়ের সুন্দরবনে আরজান সর্দার ছাড়া সুন্দরবনের উপরে এত ভালো ও সত্য বই বেশি পড়িনি। চন্দনী মাঝে মধ্যে এসেছে গেছে, টুকটাক কথা হয়েছে। এখন ও নালাতে গেছে চান করতে। কি সব দিয়ে, ফুল ফলের রস দিয়ে যেন মাথা ঘষে চান করে ও। আমাদের এখানে তেমন হোলি খেলা হয়নি। রত্নাকরের কাছে একটু গোলাপি আবির ছিল, তাই একটু চেয়ে নিয়ে চন্দনী আমার পায়ে দিয়ে প্রণাম করেছিল। আমি ওর কপালে লাগিয়ে দিয়েছিলাম। আমরা খেলিনি সত্যি, কিন্তু সমস্ত প্রকৃতি পলাশে, শিমুলে, মইফুলে, অর্গুনে, বনের বুকের কোরকের সুগন্ধে বড় মনোরম হোলি খেলা খেলছে কদিন হলো। যে এই খেলা দেখেছে
যে দেখার চোখ নিয়ে জন্মেছে তার অন্য কোনো খেলাতেই বুঝি আর প্রয়োজন নেই। চুল ফাঁপিয়ে ফুলিয়ে চন্দনী চান করে আসছিল নালা বেয়ে। ওকে দূর থেকে নালার পাথরগুলোর ফাঁকে ফাঁকে বালির গেরুয়াতে পা ফেলে ফেলে হেঁটে আসতে দেখছিলাম। টুঁই পাখি ডাকছে টুঁই টুঁই টিটুঁই করে চলকে চলকে। বাতাসে বসন্তের গন্ধ, আরাম আবেশ, আকাশে নরম রোদ। আমার সামনে নরম লতানো লাজুক চন্দনী হেঁটে আসছে। আমাকে দেখেনিও, চান করে উঠে শাড়ি আলগা করে পেঁচিয়ে নিয়েছে শুধু। ঝুপড়িতে এসে জামাটামা পরবে। অনবধানে তার বাঁ দিকের বুক থেকে শাড়ি সরে গেছে। কি নিটল মসৃণ! এই চিরন্তন নারী চন্দনী এবং এই পরিবেশ সব মিলেমিশে আমাকে এক নিবিড় আশ্লেষে ভরে তুলল। বড় খুশি হলাম আমি, বড় কৃতজ্ঞ হলাম, বারবার হই। বড় শান্তি, বড় নির্মল, নিঝুম, স্নিগ্ধ স্নিগ্ধ শান্তি চারিদিকে। এমন সময় আমাকে চমকে দিয়ে একটা লোক দৌড়ে এলো চন্দনীর পিছন দিক থেকে নালা বেয়ে। চন্দনী ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই লোকটা চন্দনীকে জাপটে ধরল। কি ব্যাপার কিছুই বুঝতে না পেরে আমি লোকটার কাছে যাওয়ার জন্যে যেই উঠেছি, অমনি একটা লোক আমার পেছন থেকে বলে উঠল, একটুও নড়াচড়া নয়, নড়লেই গুলি করব। পিছন ফিরে দেখি ছবি নায়কের সেই সাগরেদ। বন্দুকের নলটা প্রায় আমার পিঠে ঠেকিয়ে বলল, বসে পড়ো যেমন বসেছিলে। আমি যতক্ষণ বই পড়ছিলাম, বই থেকে মাঝে মাঝে চোখ তুলে প্রকৃতির রূপে, গন্ধে, শব্দে বিভোর হয়েছিলাম, ততক্ষণে এই লোকটা নিশ্চয়ই চুপি চুপি আমার পেছনে এসে পৌঁছেছিল। শুধু এই নয়, আরও একজন লোক দৌড়ে গিয়ে পেছন থেকে চন্দনীকে ধরল। চন্দনী যখন চেঁচাচ্ছিল, হাত পা ছুঁড়ছিল, গালাগালি করছিল, বলছিল ভগবান তোমাদের শাস্তি দেবে, ততক্ষণে অন্য একটা লোক দড়ি দিয়ে আম গাছের ডালের সঙ্গে আমাকে আষ্ঠে পৃষ্ঠে বাঁধছিল। বন্দুকধারী লোকটা চেঁচিয়ে উঠল, মেয়েটা বড় চেঁচাচ্ছে, ওর মুখে এক মুঠো বালি পুরে দে। একটা লোক নালা থেকে এক মুঠো বালি তুলে নিয়ে জোর করে চন্দনীর মুখ হাঁ করিয়ে বালি পুরে দিল। আমাকে বাঁধা শেষ হলে আমার মুখেও ওরা জোর করে এক মুঠো বালি ভরে দিল। বন্দুকধারী লোকটা বলল, তোমার সঙ্গে আমাদের ঝগড়া নেই, তবে আমাদের পিছু নিও না। চন্দ্রকান্তকে মানা করো পিছু নিতে। পিছু নিলে তোমাদের লাশ ফিরবে এখানে। নিজের পায়ে হেঁটে ফিরতে হবে না আর, মনে থাকে যেন কথাটা। তারপর ওরা চন্দনীকে নিয়ে পথে গিয়ে উঠল। আমি যেখানে বাঁধা ছিলাম সেখান থেকে ঝুপড়ি বা ক্যাম্প দেখা যাচ্ছিল না, ঝোপঝাড়ের আড়াল ছিল। ভাবছিলাম রত্নাকর কোথায় গেল, নারায়ণটাই বা কি করছে। ওরা পথে উঠে আড়ালে চলে যাওয়ার পরই একটা জিপের ইঞ্জিন স্টার্ট করার আওয়াজ পেলাম। অবাক হলাম জিপটা আসার আওয়াজ শুনিনি বলে। বোধহয় উথরাইতে ইঞ্জিন বন্ধ করে গড়িয়ে নামিয়েছিল ওরা জিপটাকে। তাছাড়া আজ জঙ্গলে বাতাস জোর থাকায় ঝর্ণার মতো একটা শব্দ উঠেছিল সকাল থেকেই, সে কারণেই হয়তো শুনতে পাইনি।
কতক্ষণ সময় যে কেটে গেল জানি না। মুখের মধ্যে 200 গ্রাম বালি নিয়ে আমার সমস্ত ভিতরটা শুকিয়ে উঠছিল। বারবার চন্দনীর কথা মনে হচ্ছিল। ওকে ধরে নিয়ে যাওয়ার সময় ওর হাত পা ছোঁড়া দেখে মনে হচ্ছিল ও যেন গভীর জলে অথবা চোরাবালিতে ডুবে যাচ্ছে। আস্তে আস্তে রোদ প্রখর হলো। তারপর অনেকক্ষণ পর রোদ পড়তে থাকলো। গাছগাছালির ছায়া দীর্ঘতর হয়ে এলো। বড় পিপাসা পেয়েছে। বোধহয় ঘোরের মধ্যে ছিলাম। এমন সময় মানুষের গলা শুনলাম। কুলিরা কূপ থেকে ফিরছে। তাড়াতাড়ি এসেছে ওরা। ক্যাম্পে নারায়ণের দয়ায় একটু চা-টা খেয়ে সকলে মিলে সর্পগন্ধা গ্রামে নীলমণি চম্বতী রায়ের রাজনন্দিনী যাত্রা দেখতে যাবে। একটু পরই ক্যাম্পের কাছে একটা শোরগোল শুনলাম। উত্তেজিত হয়ে ওরা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল। তার বেশ কিছুক্ষণ পর ওদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেখলাম। দুজন লোক আমার দিকে দৌড়ে এলো। ওরা দৌড়তে দৌড়তে বলল, বাবু এদিকে রে, এদিকে। ওরা সকলে মিলে হাত লাগিয়ে আমার বাঁধন খুলল। তারপর মুখে আঙুল ঢুকিয়ে বালি বের করে দিল। পেতলের ঘটিতে করে ক্যাম্প থেকে জল আনলো মুখ ধোয়ার আর খাওয়ার জন্যে। ক্যাম্পের কাছে ফিরে গিয়ে দেখি নারায়ণ গাছে ঠেস দিয়ে বসে আছে। ওর হাড় পাঁজর বের করা তামাটে শরীরের উপর দড়ির দাগ কেটে বসে গেছে। কম্ফুর রুগী বলদটা দাঁড়িয়ে আছে পাশে গাছতলায়। একটু একটু করে হাঁটছে ও। ওই বলদটার দড়ি খুলেই নারায়ণকে বেঁধেছিল ওরা। কথা বলার মতো অবস্থায় ফিরলে আমি বললাম, রত্নাকরকে পেলে? ওরা বলল, রত্নাকর তো আজ ভোরে উঠেই সাইকেল নিয়ে চলে গেছে সদরে। আপনি জানতেন না বুঝি? আমরা জল খেয়ে যখন একটু সুস্থ হয়ে উঠলাম তখন কালিন্দী বলল, ছবিনায়কের সঙ্গে কেউ পারবে না। ওর সঙ্গে লড়তে যেও না বাবু, ও সাপের মতো। বাঘকে দেখা যায়, বোঝা যায়, কিন্তু সাপের দেখা? এই জঙ্গলে থেকে ওর সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব নয়। আমি শুধলাম, চন্দনী? কালিন্দী বলল, চন্দনীর কাজ ফুরোলেই চন্দনীকে ছেড়ে দেবে। চন্দ্রকান্ত বাবুকে জব্দ করার জন্যেই চন্দনীকে ওরা এমন অপমান করে ক্যাম্প থেকে নিয়ে গেল। না হলে এই জঙ্গলের মধ্যে ওরা তো সহজেই ওকে নিয়ে যেতে পারত। ওরা আসলে তোমাদের সাবধান করে দিল ভয় দেখিয়ে। আমি বললাম, কম্ফু কোথায়? কম্ফু অন্তত আমার সঙ্গে যাবে। কেউ না গেলে আমি একাই যাব। নারায়ণ বলল, চলুন বাবু, আমি যাই। এত অপমান! নারায়ণ রাগে ফুঁসছিল। যুধিষ্ঠির বলল, বোকামি করিস না। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়া মরে। বাবু বা চন্দ্রকান্ত কি চিরদিন তোকে বাঁচাবেন? জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ ভালো না। বাবুর বাঁধন খুলে দিয়েছি, যা পারে করুন বাবু। দেখলাম যুধিষ্ঠিরের কথায় সকলেই সায় দিল, একজন দুজন ছাড়া। আমি বললাম, যুধিষ্ঠির ঠিকই বলেছে, এ ব্যাপারে তোরা জড়িয়ে পড়িস না। যা করার আমিই করছি। ওরা মুখে মুখে ছবি নায়কের 3 পুরুষ উদ্ধার করে দিল।
যদি মুখের কথাই বংশবৃদ্ধি হতো, তাহলে ওই 8 ঘন্টার মধ্যে ছবি নায়কের পরিবারে হাজার হাজার ছেলেমেয়ের জন্ম হতো, মায় ওর ভাই বোন পর্যন্ত। কিন্তু চন্দনীকে নিয়ে যাওয়ার ও আমাদের বেঁধে রাখার ঘটনাটা ওদের যাত্রা দেখতে যাওয়ার আনন্দকে কিছুমাত্র ম্লান করল না, বিচলিতও হলো না। মনে হলো যাত্রা ওরা 9 মাসে 6 মাসে দেখার সুযোগ পায়। নারায়ণ চা বানালে ওরা চা খেয়ে যাত্রা দেখতে যাবে বলল। নারায়ণ বলল, আমি যাব না, আমার পায়ে ব্যথা। জিপের কাছে গিয়ে দেখি সব কটা টায়ারের হাওয়া খুলে দিয়ে গেছে ছবির লোকেরা, এমনকি স্টেপনিরও। ওরা চলে যাওয়া অবধি অপেক্ষা করে আমি পিস্তলটা কোমরে বেঁধে চন্দ্রকান্তর কাছে গেলাম। আমার তক্ষুনি দৌড়ে যেতে ইচ্ছে করছিল সেই গালপোড়া বেনেটার কাছে, কিন্তু ওর আস্তানাতে কখনো যাইনি আমি, চিনতে পারবো না হয়তো। চন্দ্রকান্তর ডেরার প্রায় কাছাকাছি যখন পৌঁছেছি, তখন দেখি চন্দ্রকান্ত নালার দিকেই আসছেন। পাছে ভুল ভাবেন, তাই আমি ওর নাম ধরে ডাকলাম। উনি চমকে উঠেই রাইফেলের কুঁদোয় হাত ছোঁয়ালেন, তারপরই হাত নামিয়ে নিলেন। কাছে যেতেই দেখি ওর পেছনে কম্ফুর হাতে চন্দ্রকান্তর দোনলা বন্দুক। আমার কাছে সব শুনলেন চন্দ্রকান্ত চলতে চলতে। শুনতে শুনতে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। উনি বললেন, আজকে এমনি বোঝাপড়া করতাম আমি ছবির সঙ্গে, এমনই কিছু একটা করবে ও, তা জানতাম, তবে ওর এত অসুবিধে হবে ভাবিনি। আমি বললাম, আমিও যাব। উনি দৃঢ় গলায় বললেন, না। না কেন? আমি বললাম। চন্দ্রকান্ত বললেন, আপনি চন্দনীর জন্যে যা করেছেন তার জন্যে আমি আপনার কাছে কৃতজ্ঞ। চন্দনী এখনো আমার বিবাহিতা স্ত্রী। এই অপমানের শোধ আমাকেই নিতে দিন। আপনি কেন এই মারামারি খুনোখুনির মধ্যে জড়াবেন নিজেকে? সামনের মস্ত সম্ভাবনাময় জীবন পড়ে আছে আপনার। সম্ভাবনাময় কথাটা আমার কানে দ্ব্যর্থক শোনালো। চন্দ্রকান্ত বললেন, এই লড়াইটা আমাকেই লড়তে দিন। ক্যাম্পের কাছে আসতেই নারায়ণ চন্দ্রকান্তকে বলল, বাবু আমিও যাব। নারায়ণ ওর তাল ঢেঙা রোগা পটকা চেহারায় একটা লম্বা হাতওয়ালা টাঙ্গি নিয়েছে কাঁধে। চন্দ্রকান্ত হাসলেন, নারায়ণকে হাত তুলে নিষেধ করলেন। তারপর কম্ফুর দিকে তাকিয়ে চোখে চোখে কি যেন ইশারা করলেন দুজনে। চন্দ্রকান্ত বললেন, কটা বাজলো আপনার ঘড়িতে? আমি বললাম, 6টা। চন্দ্রকান্ত বললেন, আমরা চললাম। তারপর বললেন, খবর পাবেন। চন্দ্রকান্ত আর কম্ফু পথের বাঁকে হারিয়ে গেলেন। নারায়ণ বলল, একটু আদা দিয়ে ভালো করে চা করি, কি বলেন? আমি হাসলাম। গলা জিভ সব বালিতে ছুলে গেছিল। মাথা নেড়ে বললাম, করো। ঘড়িতে যখন প্রায় 8:30, তখন বাড়ির দিক থেকে একটি মেয়ে গলার আর্তচিৎকার কানে এলো হঠাৎ। নারায়ণ দৌড়ে এলো আমার কাছে। আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। পরক্ষণেই আমি দৌড়লাম। দেখি নারায়ণও তার টাঙ্গি হাতে করে আমার পিছনে আসছে। ক্যাম্পে কেউই রইল না,
কিছুটা উঠে পেছন ফিরে দেখলাম যে ক্যাম্পের আগুনটা মিটমিট করে জ্বলছে। পাকদণ্ডিতে রাতের বেলায় পথ দেখে দেখে আগে আগে চলল নারায়ণ, কাঁধে টাঙ্গি ফেলে। একটু আগেই বোধ হয় আফিংয়ের একটা বড় গুলি মুখে পুড়েছিল ও। বাড়িটি থেকে ডিউইট ডিউইট পাখিগুলো ডাকছিল। আর কোনো শব্দ নেই। হঠাৎ বন প্রান্তর প্রান্তর পাহাড়ের চূড়া ঢাল সব কেমন নিথর নিস্তব্ধ হয়ে উঠেছিল। বাড়িটিতে পৌঁছে ঘন সেগুন বনের অন্ধকারে ঢুকে পড়লাম আমরা। আজকে বনের কোথাওই অন্ধকার নেই। যেখানে সোজাসুজি চাঁদের আলো পৌঁছয়নি সেখানে একটা রূপোলি আভা জমেছে। মাটিতে নিথর চাঁদের আলোর উপরে কম্পমান ছায়া বাঘবন্দি খেলছে। হাওয়ায় সেগুন পাতা নড়ছে বলে আলো ছায়া ছায়া আলো এলোমেলো হয়ে যাচ্ছে। সেগুন বনে ঢুকেই দেখলাম সেগুনের ওপাশ থেকে দুজন লোক একটি মেয়েকে ধরে টানতে টানতে নিয়ে বাড়িটিতে পৌঁছল। মেয়েটি জোরে চেঁচালো একবার। আমি আর নারায়ণ চমকে উঠলাম। চন্দনী! ওরা বেশ দূরে আছে, কিন্তু গালপোড়া ছবি বেনেকে তার গজকচ্ছপ চেহারায় চেনা যাচ্ছে। সঙ্গের লোকটি তার সাগরেদ, যে সকালে আমার পিঠে বন্দুকের নল ঠেকিয়েছিল। হোলস্টার থেকে পিস্তলটা খুলে নিলাম। আমি আর নারায়ণ ওদিকে দৌড়তে যাব ঠিক এমন সময় আমাদের ডান পাশে খচমচ করে শুকনো পাতা মারাবার আওয়াজ হলো। চমকে তাকিয়ে দেখি চন্দ্রকান্ত। ফিসফিস করে বললেন, ওদের ক্যাম্প একটা ঢাল পেরিয়েই। যেদিক থেকে ওরা এলো সেদিকে। আপনারা আমি না ডাকলে বেরোবেন না, ওখানে চুপ করে বসুন বলেই আবার বাঁয়ের জঙ্গলে মিলিয়ে গেলেন। চন্দনীকে ওরা দুজনে যেন কি করছিল। চন্দনীকে আমলকি গাছের তলায় শুইয়ে ফেলেছিল। বেশ কিছুক্ষণ পর লম্বা লোকটা একটু দূরে চলে গেল ছবিনায়ক আর চন্দনীকে ছেড়ে দিয়ে। মা দিকের সেগুন বনের কাছে গিয়ে লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। ঠিক সেই সময় রাইফেলের আওয়াজ হলো গুম করে। দূরে দূরে সে আওয়াজ ছড়িয়ে গেল নির্জন সেই মালভূমি থেকে। লোকটা সিগারেটটা ধরাতে পারল না। গুলিটা ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। কাঁধ থেকে বন্দুকটা ছিটকে পড়ল। গালপোড়া মাটকুল বেনেটা প্রথমে উঠে বসল, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড় চোপড় সামলে নিয়ে কোন দিকে দৌড় দেবে ভেবে পেল না। ইতিমধ্যে চন্দ্রকান্তকে দেখা গেল রাইফেলটা হাতে নিয়ে এক এক পা করে ছবিনায়কের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার মনে হলো গালপোড়াটার বোধহয় গুলি খেয়ে মরার যোগ্যতা নেই, ওকে পিটিয়ে মারা দরকার। চন্দনিয়ে উঠে বসেছিল, হাঁটু গেড়ে বসেছিল। চাঁদের আলোতে ওর পরিষ্কার সাদা শাড়ি স্পষ্ট দেখা যাচ্ছিল। চন্দ্রকান্তকে এগিয়ে আসতে দেখে ছবিনায়ক সোজা পাতা ঝরা আমলকির বনের নিচ দিয়ে আমাদের দিকে দৌড়লো। টাকাওয়ালা লোক, শুধুই টাকা সর্বস্ব লোক যখন প্রাণ ভয়ে দৌড়ই তখন দেখতে ভারী মজা লাগে। ওদের বড় মায়া প্রাণের। ওদের অনেক ফোকটাই টাকা আছে বলে
ওদের প্রাণের দাম অন্য সকলের প্রাণের দামের চেয়ে বেশি বলে মনে করে ওরা। ওর দৌড়ে আসার ভঙ্গির মধ্যে, ওর পাম্প শু, বাফ আর পাঞ্জাবি, তাঁতের ধুতি, সব কিছুর মধ্যে একটা ইতরামি ফুটে উঠছিল। ও দৌড়চ্ছিল, ওর পিছনে পিছনে চন্দ্রকান্তও। ছবি যখন একেবারে আমাদের সামনে দিয়ে এসে জঙ্গলের গভীরে ঢুকে গেল, তখন আমি আর নারায়ণ ওকে একসঙ্গে ক্যাক করে ঠেসে ধরলাম। ও অবাক হয়ে মুখটা ফাঁক করল। চাঁদের আলোয় ওর ফাঁক ফাঁক দাঁতওয়ালা কুচক্রি মুখ আর গালের পোড়া দাগটা চকচক করে উঠল। ও আমাদের পা ছুঁয়ে বলল, আমাকে মারবেন না, যা চান তাই দেব। অর্ধনগ্ন নারায়ণ টাঙ্গির ডান্ডা দিয়ে এক বাড়ি মারল লোকটির মাথায়। বলল, চুপ কর শালা, একটা শব্দ করেছিস কি শেষ। আমি পিস্তলটা বের করে ওর মাথায় ঠেকিয়ে রাখলাম। গাল পোড়া বেনেটা জলহস্তির মতো একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনো চন্দ্রকান্ত বাড়ির আধা আধিও আসেননি, এবার দৌড়ে আসছেন। চন্দনী কিন্তু যেখানে ছিল তেমনিই বসেছিল। হঠাৎ পরপর অনেকগুলো গুলির শব্দ হলো রাইফেলের। মনে হলো চন্দ্রকান্তর ডান পাশ থেকে। দেখলাম চন্দ্রকান্ত মাটিতে পড়ে গেলেন মুখ থুবড়ে। পড়বার আগে যেন অনেকখানি ছিটকে উঠলেন উপরে। দূরের সেগুন বনে অনেকগুলো টর্চ জ্বলে উঠল একসঙ্গে। ইতিমধ্যে কম্ফু বাঁদিক থেকে এসে পড়ল দৌড়তে দৌড়তে জঙ্গলে জঙ্গলে। আমাকে বলল, আপনি এক্ষুনি ক্যাম্পে চলে যান। আমি অবাক হয়ে বললাম, কেন? চন্দ্রকান্তকে এভাবে ফেলে যাওয়া যায় না। তারপর উদ্বিগ্ন গলায় বললাম, চন্দনী? কম্ফু বলল, রত্নাকর ফৌজ সমেত দারোগাকে নিয়ে এসেছে, ওরা নিশ্চয়ই এক্ষুনি ক্যাম্পে যাবে। ক্যাম্পে আপনার থাকা দরকার। আমাদের কথা জিজ্ঞেস করলে বলবেন যাত্রা দেখতে গেছি। আমি আবার বললাম, চন্দ্রকান্ত, চন্দনী? ওরা বলল, আমরা দেখছি। চন্দ্রকান্ত শেষ, কম করে 3টে গুলি লেগেছে। আপনি যান, আর কথা বলার সময় নেই। বহুবার পড়তে পড়তে বেঁচে আমি দৌড়ে নামলাম পাকদণ্ডি দিয়ে। ক্যাম্পে পৌঁছে আগুনটাকে জোর করলাম। প্রায় আধ ঘন্টা পরে, কিন্তু সময়টা কি করে যে কেটে গেল বুঝলাম না। জিপের আওয়াজ শুনলাম, আলো দেখা গেল। 2টো জিপ কাছে এসে থেমে গেল। সেই সেদিনের দারোগা জিপ থেকে নেমে একগাল হেসে বলল, এসে দেখুন, আপনাদের হিরো জিপের পেছনে পড়ে আছে। সেদিন বড় বক্তৃতা দিয়েছিল। দারোগার পিছনে পিছনে জিপ থেকে নেমে রক্তমাখা চন্দনী দৌড়ে এসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, দেখবে এসো, আমার বরকে ওরা কি করে মেরেছে, কতগুলো গুলি লেগেছে, রক্ত, কি রক্ত, দেখবে এসো। চন্দনীর দিকে তাকানো যাচ্ছিল না, অন্যদিকে মুখ ফিরালাম আমি। দারোগা জিপের বনেটে বসে সিগারেট ধরালো। আমি উত্তেজিত হয়ে বললাম, একে শিগগিরই হাসপাতালে নিয়ে যান, 1 সেকেন্ডও দেরি না করে। দারোগা হাসল, বলল, ও মরে গেছে অনেকক্ষণ। হঠাৎ দেখি রত্নাকর পেছনের জিপ থেকে নেমে এসে দাঁড়ালো।
দারোগা বলল, আপনার ক্যাম্পের আর লোকজন কোথায়? আমি বললাম, সকলেই যাত্রা দেখতে গেছে। দারোগা বলল, আমার আর কথা বলার সময় নেই, লাশ নিয়ে সদরে যাব, চন্দনীকে ফেরত দিয়ে গেলাম। বললাম, চন্দনীকে যারা ধরে নিয়ে গেছিল তাদের নিয়ে যাবেন না সদরে? দারোগা হাসল, বলল, ওকে পেলাম আপনাদের হিরোর সঙ্গে। চন্দ্রকান্তর বুকের উপর উপুড় হয়েছিল। দারোগা জিপ স্টার্ট করে বলল, মেরে ধরে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়, জঙ্গলে এমন আকসার হয়। রত্নাকর গিয়ে দারোগার পাশে বসল। আমার দিকে ও একবার করুণার চোখে তাকালো। আমি বললাম, কোথাকার মর্গ থেকে পাবো চন্দ্রকান্তকে? সব হবে, সব হবে, তাড়া কিসের? এসপি নিজে কাল আসবেন তদন্ত করতে এখানে, তখন আবার উল্টোপাল্টা বলবেন না যেন তাকে, সাবধান। সব বেয়াদবির মূলে যে সে তো ওই পড়ে আছে, ওকে দেখে সকলকে শিখতে বলবেন, তেজ যেন কেউ না দেখায়। বলেই কিছু বলার সুযোগ না দিয়েই দারোগা তার ফৌজ নিয়ে খুব জোরে জিপ ছুটিয়ে চলে গেল। চন্দনী একেবারে ভেঙে পড়ল। হাঁটু গেড়ে বসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমরা পুরুষ মানুষ নও গো, তোমরা মরদ নও। আমার এত ভালোবাসার বর, আমার মরদের মতো মরদকে ওরা এমন করে নিয়ে চলে গেল, মুখে একটু জল পর্যন্ত দিল না। আর তোমরা দেখলে চেয়ে চেয়ে। দারোগার জিপ চলে যাওয়ার একটু পরই বাড়ির দিক থেকে একটা তীক্ষ্ণ সংক্ষিপ্ত আর্তনাদ শোনা গেল। একবার, শুধু একবার, তারপর আবার সব চুপচাপ। একটু পরে নারায়ণ লাফাতে লাফাতে নেমে এসে বলল, নুন চাই, নুন। কি হবে? আমি বললাম, ছবির গা কেটে তাতে নুন ভরে দেব, ওকে গাছে বেঁধে রেখেছি। বাড়িতে বুনো কুকুরের দল আসবে মাঝরাতে, রক্তের গন্ধে ওরা আসবেই আমরা চলে এলে। ততক্ষণ ওকে চিরে চিরে ফালা ফালা করছে কম্পু, ওর সারা গায়ে নুন দিয়ে রাখবো। ও জ্বালাটা বুঝবে, ও বুঝবে যে এ সংসারে দীনবন্ধু এখনো আছে। নিরীহ নির্বিকার আফিমখোর নারায়ণের চোখ দুটো বাঘের মতো জ্বলে উঠল। নারায়ণ মুখ বিকৃতি করে বলল, কুকুরগুলো ওকে খুবলে খুবলে খাবে। চন্দনী পাগলির মতো বলল, আমাকে নিয়ে চলো নারায়ণ ভাই, আমাকে নিয়ে চলো। নারায়ণ আধ বস্তা নুন কাঁধে নিয়ে দৌড়ে চলে গেল। আবার যেতে যেতে বলল, বোন তুই থাক, আমাদের হাতে ছেড়ে দে ওকে, দেখ ওকে কি করি আমরা। চন্দনী আমাকে দেখছিল অবাক চোখে। অনেকক্ষণ পর ও শুধল, যেন অনেক দূর থেকে। কি করবে এখন তুমি? আমি বললাম, জানি না, কিন্তু যেখানেই যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব। চন্দনী ভুরু তুলে তাকালো আমার দিকে। ওর চোখে এখন জল ছিল না, আগুন ছিল। মুখে কিছু বলল না। আমি বললাম, কলকাতা যাব, চলো চন্দনী, তোমাকে নিয়ে কলকাতাতেই যাব। চন্দনী খুব আস্তে বলল, না। আমি অবাক হয়ে গেলাম। বললাম, যাবে না মানে? এখন যেতে চাও না? তারপরই বললাম,
এখন যাওয়ার তো কথা ওঠে না। চন্দ্রকান্তকে নিয়ে ফিরে আসব, সৎকার করব, তারপর যাব। না, চন্দনী আবারও বলল, এবার দৃঢ়তার সঙ্গে। আমি বললাম, কি হলো চন্দনী? কি না? না কি? চন্দনী মাথা নাড়ল দুধারে, বারবার মাথা নাড়ল। তারপর অস্ফুটে বলল, তুমি ফিরে যাও, আর আমার ভয় নেই। বাড়ির দিক থেকে পরপর 3 বার উ উ উ করে তীব্র আর্তনাদ উঠল। তারপর আবার সব চুপচাপ। ডিউ ডিউ ডুইট পাখিগুলোর উত্তেজিত ডাক শোনা যেতে লাগলো ওদিক থেকে। সেই পাখিগুলোর দুরাগত ডাক শুনতে শুনতে হঠাৎ আমার মনে হলো যে ওই বধ্যভূমিতে চন্দ্রকান্তর মৃত্যুর সঙ্গে সঙ্গে চন্দনীর, কম্ফুর, নারায়ণের, এমনকি আমারও বুকের একটি শীতল বোধ বুঝি নিহত হয়ে গেছে আজ রাতে। মেরিয়া বলির মতো আমাদের প্রত্যেকের বুক থেকেও কেউ যেন সমূলে খুবলে তুলে নিয়েছে সেই লজ্জাকর বোধটিকে চিরদিনের মতো। সে বোধের নাম ভয়।